হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমার দাদার বিয়ের এখন সবে মাত্র 3 মাস হয়েছে। 1.5 মাস আগে দাদা চাকরি নিয়ে বাহিরে চলে গেছেন। দাদা বাইরে যাওয়ার পর থেকেই বৌদি আমাকে রোজ একটা করে বড় মোমবাতি আনতে বলে। বিকেল হলেই বৌদি সেই মোমবাতিটা নিয়ে ঘরে চলে যেত। কিন্তু ও সেই মোমবাতিগুলো নিয়ে কি করত এটা জানার জন্য আমি একদিন তার ঘরে লুকিয়েছিলাম। কিছুক্ষণ পরে বৌদি ঘরে ঢাকে আর দরজা বন্ধ করে মোমবাতি দিয়ে যা করল তা দেখে আমার চোখ তো কপালে উঠে গেল। আমি আজকাল বৌদিকে এড়িয়ে চলি, কারণ আমি চাই না বৌদি আমাকে আবার সেই কাজটা করতে বলুক যেটা আমি আর করতে চাই না। তোর জন্য আমি দূরে দূরে থাকতাম, লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হতাম যাতে বৌদি বুঝতে না পারে আমি বাইরে যাচ্ছি। কিন্তু আজকে আমাকে দেখে ফেলল আর সাথে সাথে একটা কাজ দিয়ে দিল, যে কাজটা আমি একেবারে করতে চাই না। আমি পাড়ার মুদির দোকানে যাচ্ছিলাম, বৌদি আমাকে একটা জিনিস আনতে বলে যেটা আমি আনতে চাই না, কারণ এখন দোকানদাররাও সেটা নিয়ে মজা করতে শুরু করেছিল। কিন্তু বৌদিকে না বলি কি করে? মায়েরও হুকুম ছিল যে দাদা বাড়িতে নেই, তাই বৌদির কিছু দরকার হলে সেটা তোকেই এনে দিতে হবে। তাই আমাকে বৌদির সব কথা শুনতে হয়। আজ আমি আবার দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম আর দোকান খোলার জন্য অপেক্ষা করছিলাম। যখন দোকানদার দোকান খুলল আমি গিয়ে বললাম, এই নিন টাকা আর আমাকে একটা বড় মোমবাতি দিন, সব থেকে মোটাটা দেবেন। দোকানদার হাসতে হাসতে বলে, রাজ, এতগুলো মোমবাতি নিয়ে কি করেন? আপনারা তো ভালো পরিবারের লোক, তোমার দাদা বাইরে গেছে চাকরি নিয়ে, তোমরা ইনভার্টার কেন দাও না? আজকালকার দিনেও কি লাইট চলে গেলে মোমবাতি অন করে কাজ করো? আজ আমার একটু রাগ হলো, আমি বললাম, আমার জিনিসটা তাড়াতাড়ি দিয়ে দিন, আমার অন্য কাজ আছে। আসলে আমি বলতে চাইছিলাম যে দাদা, আপনি নিজের চরকায় তেল দিন। আপনার কাজ হলো জিনিস বিক্রি করা, আর আপনি সেটাই করুন। আমি ওই মোমবাতিটা নিয়ে বাড়ি এলাম। বৌদি অপেক্ষা করছিল। আমার বৌদি অনেক সুন্দরী ছিল, সাদা হওয়ার সাথে সাথে দেখতেও অনেক ভালো ছিল। সবাই ভাবত মেয়েটা এত সুন্দরী কি করে হলো? এত সুন্দরী তো সিনেমার নায়িকারাও হয় না। বৌদি এই সৌন্দর্য দেখেই মা ওকে পছন্দ করে দাদার বউ করে এনেছিল। বিয়ের 1.5 মাসের মধ্যে আমাদের সব আত্মীয় স্বজনরা যার বিয়েতে আসতে পারেনি তারা আমাদের বাড়িতে আসে বৌদিকে দেখার জন্য। তারা বারবার বৌদিকে জিজ্ঞেস করত তার কোনো বোন আছে কিনা, কিন্তু বৌদিমা বাবার একমাত্র মেয়ে ছিল। বৌদি আমার হাতে মোমবাতিটা দেখে অনেক খুশি হল। সে আমার হাত থেকে মোমবাতিটা নিয়ে তার কাগজটা তুলে ফেলে দিল আর ওটা নিয়ে নিজের ঘরে চলে গেল। বিকেল হয়ে গিয়েছিল, বৌদি বিকালে কোনো কাজ করতে চাইত না, নিজের ঘরে একলা বসে থাকত। মা বলতো, মনে হয় হিমেল এই সময় ওকে ফোন করে। ওদের সবে বিয়ে হয়েছে, কিন্তু এখনই ওদের আলাদা থাকতে হচ্ছে। বিয়েতে অনেক খরচা হয়ে গেছিল, তাই দাদাকে উপার্জনের জন্য শহরের বাইরে যেতেই হলো। তবে চিন্তা নেই, শেষ 1.5-2 বছরের মধ্যে ও ফিরে আসবে। বৌমার তো মন খারাপ হবেই। আমার মা বৌদিকে অনেক ভালোবাসত। মায়ের কাছে তার কোনো ভুলই চোখে পড়ত না। এমনটা সচরাচর দেখা যায় না। একজন শাশুড়ি তার বৌমাকে এতটা কখনো কেউ ভালোবাসে না। বৌদি ও সবার সাথে অনেক ভালো ব্যবহার করতেন, কিন্তু বিকেল হলেই সে নিজের ঘরে চলে যেত। আমি ভাবতে থাকলাম যে বৌদি যদি মোমবাতিগুলো অন্ধকার ঘরে আলো আনার জন্যই আনায়, তাহলে তার কাগজগুলো ফেলে দেয় কেন? কাগজ ছাড়া তো মোমবাতি জ্বলবে না, তাহলে ওইগুলো আনিয়ে কি লাভ? আমার মাথায় কিছু ঢুকছিল না। এইদিকে দোকানদারটাও আমার সাথে কেমন করছে। আমি ভাবলাম এইবারে অন্য দোকান থেকে আনব, কিন্তু অন্য দোকানগুলো অনেকটা দূরে ছিল। যেতে আসতে আমার অনেকটা সময় নষ্ট হতো, আর গরমের মধ্যে এত ঘোরা সম্ভব ছিল না, তাই ওই দোকান থেকেই কিনতে হতো। কিন্তু মোমবাতিগুলো আজকাল সস্তায় পাওয়া যেত না। বৌদির কাছে টাকা চাইতে লজ্জা হতো আমার, তাই নিজের কাছে যা টাকা ছিল সেটাই খরচা করতাম। আমার ব্যাপারটা একদম ভালো মনে হচ্ছে না। মা বলতো, যদি ওকে টাকা দিয়ে জিনিস আনাতে হয় তাহলে ও তোকে বলবে কেন? ও তো ওর ভাইকেও বলতে পারে, তাই আমি আপত্তি করতাম না। কিন্তু এইসব হচ্ছেটা কি? মোমবাতি তো লোকে লাইটের জন্যই ব্যবহার করে, বৌদিও নিশ্চয়ই তাই করত। আমার এটা করতে বিরক্ত মনে হতো।
আমার টাকাও শেষ হয়ে যাচ্ছিল আর কিছুই বুঝতে পারছিলাম না আমি। এর মধ্যে ঈদ চলে এলো আর সেটাও পার হয়ে গেল। আমি একটা সমাধান বের করলাম। আমি কিছু টাকা অ্যাডভান্স দিয়ে একটা ইনভার্টার কিনে নিলাম আর বাড়িতে সেট করে ফেললাম। আমার বিশ্বাস ছিল এরপর বৌদি আর আমাকে মোমবাতি আনতে বলবে না, কারণ বাড়িতে ইনভার্টার চলে এসেছে। বাড়ির লোকেরা অনেক খুশি ছিল। মা বলল, তুই একদম তোর দাদার মতন হয়েছিস। নিজের টাকায় বাড়ির জিনিস কিনে অনলি। তোর দাদাও তোর মতন পরিবারের কথা আগে ভাবে, নিজের কথা পরে। তার জন্যই তো সে বিয়ের পরপরই বাইরে চাকরি করতে চলে গেল। আর তার বউও কত ভালো, কখনো আপত্তি করেনি। আমার বিশ্বাস ছিল বৌদি আর আমাকে ওই কাজটা করতে বলবে না। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যখন তার পরের দিনই বৌদি আমাকে টাকা দিয়ে বলল একটা বড় মোমবাতি কিনে আনতে। তুমি কালকেও সেটা আনোনি। আমি বললাম, বৌদি এখন তোমার মোমবাতির কি দরকার? এখন তো বাড়িতে ইনভার্টার চলে এসেছে। বৌদি আমার কথার কোনো উত্তর দিল না। আমাকে তার কথা শুনতেই ইবে। আমি ভাবতে থাকলাম ইনভার্টার সেট করার পরেও বৌদি আমাকে কেন মোমবাতি আনতে বলছে। উত্তরটা জানার জন্য আমি কখনো যেটা করতে চাইনি সেটাই আমাকে করতে হলো। একদিন আমি বৌদিকে সরাসরি জিজ্ঞেস করলাম সে মোমবাতিগুলো নিয়ে কি করে। সেটা শুনে বৌদি হাসতে থাকে আর বলে, আমি রাতে জানলা খুলে রাখব, তুমি নিজেই এসে দেখে নিও আমি ওইগুলো নিয়ে কি করি। আমার মনে হলো বৌদি অনেক অদ্ভুত। বৌদি আমাকে যে কথাটা বলল সেটা আমি মাকেও বলতে পারলাম না। একদিন দাদা ফোন করে মাকে বলল, মনে হয় তোমরা আমার বুকে অনেক ব্যস্ত রাখছ, তাই ওর আমার কথা আর মনে পড়ছে না। আমাকে ফোন করে না, আমার সাথে কথা বলে না। আমার মা বলেও তো বিকেল হলেই বাড়ির সব কাজ ছেড়ে নিজের ঘরে চলে যায় আর বলে ও তোর সাথে কথা বলতে যাচ্ছে, কারণ ওই সময়টা তোর ওখানে সকাল। আমি ওকে আর বিরক্ত করি না, ভাবি ও তোর সাথে কথা বলছে। তুই এখানে থাকিস না, তাই হয়তো কথা বলেই সময় পার করে। দাদা বলল, এইরকম কিছুই নয়। ও আমার সাথে কথা তো বলে, কিন্তু বেশিক্ষণ সময় দেয় না। দাদা নিজের সম্মান বাঁচানোর জন্য কথা ঘুরিয়ে দিল। মায়েরও এতে সন্দেহ হল। তারপর থেকে মা বৌদিকে রাতের খাবার বানাতে বলে। বৌদিকে বলে, রাতের সব খাবার তোমাকে বানাতে হবে। রাতের খাবার বানানো মানে খাবার তৈরি করা, সবাইকে পরিবেশন করা আর খাওয়ার পর সব বাসন পরিষ্কার করা। এতে অনেকটা সময় নষ্ট হয়। রাত 10টা বেজে যেত আমাদের বাড়িতে, সবাই একটু দেরি করে খেত। বৌদি 2 দিন মা যা বলল তাই করল, কিন্তু তারপর সে বিরক্ত হয়ে গেল। বৌদি বলল, আমি এইসব কাজ আর করব না। একে তো আমার স্বামীকে তোমরা বাইরে পাঠিয়ে দিয়েছ। বিয়ের আগে তো এরকম কিছু বলনি যে বিয়ের পর আমার স্বামী বাইরে চলে যাবে। আর তার উপর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছ। আমি সকালের খাবার বানিয়ে দেব, কিন্তু রাতের খাবার আমি বানাতে পারবো না। যখন বৌদি মুখের উপর না বলে দিল তখন মা আর কি করবে? মা কিছু বললে ঝগড়া হতো বাড়িতে, মা তাই থেমে গেল। আর মা শান্ত স্বভাবের ছিল। মা সব সময় সংসারের শান্তি বজায় রাখার চেষ্টা করত। তাই জন্য মা আর কিছু বলল না। আর আমিও মনে মনে ঠিক করে ফেললাম যে আমি দেখব বৌদি রাতে কি করে। আর বৌদি তো নিজেই বলেছে যে সে জানালা খুলে রাখবে যাতে আমি সবকিছু দেখতে পাই। আমি ঠিক করেছিলাম আজ রাতে বৌদির ঘরের জানালার বাইরে একবার যাব। বৌদির ঘরটা একটা কোনায় ছিল আর বাইরে একটা ছোট বাথরুম ছিল। দাদাকে ওই ঘরটা দেওয়া হয়েছিল, কারণ ওর নতুন বিয়ে হয়েছিল আর যাতে সে বুকে নিয়ে একটু আলাদা সময় পার করতে পারে। আমার এটা করতে অনেক লজ্জা পাচ্ছিল। যদি কেউ দেখে ফেলে যে আমি বৌদির জানালার সামনে দাঁড়িয়ে আছি আর ভিতরে উকি দিচ্ছি, তখন আমার সম্মানটা কি করে থাকবে? মা তো আমাকে যা তা কথা শোনাবে। একে তো ওর স্বামী বাড়িতে নেই, তার উপর তুই রাতের বেলা ওর কাছে যাবার কে? আমি আশেপাশে দেখলাম কেউ নেই। তারপর আমি চুপি চুপি বৌদির জানালার কাছে গেলাম আর দেখলাম জানলাটা বন্ধ, কিন্তু ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছিল। শুনে মনে হচ্ছিল বৌদি অনেক যন্ত্রণায় আছে। আমি ভাবতে থাকলাম বৌদি কি এমন করছে যেটা তাকে যন্ত্রণা দিচ্ছে? ও তো বলেছিল যে জানালা খুলে রাখবে, কিন্তু ও জানালা খোলেনি, তাই আমি ফেরত চলে এলাম। সকালে আমি বৌদিকে জিজ্ঞেস করলাম সে রাতে জানালা কেন খোলেনি। তখন সে হাসতে হাসতে বলল, আচ্ছা তুমি দেখতে চলে এসেছিলে? আমি তো মজা করেছিলাম। তোমার লজ্জা হবে না আমার জানলা দিয়ে উকি দিতে? আমার লজ্জা হলো, তাই আমি বললাম, না না, আমিও মজা করছিলাম, আমি দেখতে যাইনি। বৌদি হাসতে হাসতে বলল, কোনো ব্যাপার না, আমি জানালা খুলতে ভুলে গেছিলাম, আমার মাথায় কিছু ঢুকছিল না। বৌদির মনে কি চলে সেটা বোঝা অনেক মুশকিল।
কখনো কোনো সিরিয়াস কথা বলে আর তারপর বলে আমি মজা করছিলাম। আবার কখনো কোনো সিরিয়াস কথা বলার পর বলে আমি মজা করছি না। আমার মায়েরও বৌদিকে নিয়ে সমস্যা হতে শুরু করেছিল। মা মাঝে মাঝে বৌদির উপর রেগে যেতেন। পাড়া প্রতিবেশীদের কাছে বৌদির সমালোচনা করত। প্রতিবেশীরা বলতো মা অনেক ভাগ্যবতী যে এমন চাঁদের মতন সুন্দরী বৌমা পেয়েছে। আর মা বলতো আমি কি রূপ ধুয়ে পানি খাব? কিছু গুণও তো থাকতে হবে। অথচ এই মায় আগে বলতো যে বুকে অনেক সুন্দর দেখতে হতে হবে, যাতে সবাই দেখে মুগ্ধ হয়ে যায়। বাড়ির কাজকর্ম তো আজকাল কোনো মেয়েই তেমন পারে না। বিয়ের পর এসব শেখে। কিন্তু এখন মায়ের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গেছিল। বৌদির নিজের তো কোনো বোন ছিল না, তবে ওর দূর সম্পর্কের একটা বোন ছিল যে ওর মতনই সুন্দর দেখতে ছিল। মা আগে বলতো যে তার সাথে আমার সম্বন্ধ করবে, কিন্তু এখন মা মানা করে দিল আর আমারও কোনো আগ্রহ ছিল না। যদি বৌদি এরকম হয় তাহলে ওই মেয়েটাও এরকম হবে, আর আমি এরকম মেয়ের সাথে সারা জীবন পার করতে পারব না। দাদা এখানে নেই। সে যদি জানতে পারে এইসব ঘটনার কথা তাহলে তার ও খারাপ মনে হবে। পরের দিন আমি আবার অপেক্ষা করছিলাম এই ভেবে যে বৌদি হয়তো আজ জানালাটা খুলবে। কিন্তু আজ যখন আমি বৌদির ঘরের দিকে যাচ্ছিলাম তখন আমার মা আমাকে দেখে ফেলে আর জিজ্ঞেস করে, এইভাবে কোথায় যাচ্ছিস? আমি বললাম আমার বন্ধুর ফোন এসেছে তাই আমি বাগানে যাচ্ছি। মা বলল, কি এমন কথা আছে যা বাগানে গিয়েই বলতে হবে? যা নিজের ঘরে গিয়ে কথা বল। মা আমাকে বকা দিতে শুরু করেছিল। তখন আমি মাকে দেখিয়ে নিজের ঘরে চলে এলাম। কিন্তু মা ঘুমিয়ে পড়ার পর আমি আবার সেখানে গেলাম। এইবারও জানালাটা বন্ধ আর ভিতর থেকে সেই একই রকম অদ্ভুত শব্দ আসছিল। আমি কান খাড়া করে শুনলাম। শব্দটা শুনে মনে হচ্ছিল বৌদি অনেক কষ্টে আছে। ও কি দাদার জন্য কাঁদছে? কিন্তু ওর ভাব দেখে তো মনে হয় না যে ওর দাদার জন্য মন কেমন করে। দাদা তো বলে ও আমার সাথে ঠিক করে কথাও বলে না। তোমরা কি ওকে কাজে অনেক ব্যস্ত রেখেছ? কিন্তু এমনটা তো নয়। তাহলে এই শব্দগুলো কিসের? এটা আমাকে ভাবায়। কিন্তু পরের দিন আমি বৌদিকে এই ব্যাপারে কিছু বললাম না। ও হয়তো আমার সাথে মজা করছিল। রোজ বলে আমি জানালা খুলে রাখব, কিন্তু খোলে না। আর আমি চোরের মতো ওখানে যাই, আর গতকাল মাও আমাকে দেখে ফেলল। তাই আমি ঠিক করলাম যে এইসব কিছু আমার মাথা থেকে বের করে দেব। ওর জীবনী নিয়ে আমার মাথা ঘামানোর কি দরকার? কিন্তু এই দিকে বৌদি আমাকে দিয়ে মোমবাতি প্রতিদিন আনাতো। তো আমি কি করব? একদিন দাদার ফোন আসে আর সে বলে অনেক তাড়াতাড়ি সে 3 মাসের জন্য এখানে আসবে। দাদা ছুটি পাচ্ছে, কারণ যেই শহরে ও কাজ করে সেখানের অবস্থা ভালো নয়। দাদাকে অনেক তাড়াতাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হবে। কিছুদিনের মধ্যেই সে আসছে। খবরটা পেয়ে আমরা সবাই খুশি ছিলাম। কিন্তু বৌদিকে দেখে মনে হলো যে সে খুশি নয়। বৌদি বলে দাদা ছুটি পাবে না আর এখানে আসতেও পারবে না। ওখানেই কাজ করতে হবে, আর কাজ না করলে টাকা কোথা থেকে আসবে? মা বলে তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার স্বামী বাড়িতে আসছে। তা না তুমি এখন কাজ আর টাকা নিয়ে পড়েছ। আমার বৌদি ও মুখের উপর জবাব দিয়ে দেয়। বলে টাকা না এলে এই সংসার কি করে চলবে? আপনার এই ছেলে তো কোনো রোজগার করে না। যেখানে আমি বাড়ি বাড়ি গিয়ে সন্তানদের টিউশন পড়াতাম। তাছাড়া আমার পড়াশোনা তখনও শেষ হয়নি। তাই রোজগারের কথা আসছে কোথা থেকে? বাবার পেনশন আসতো আর দাদাই তো গোটা সংসারটা চালাতো। মা কিছু বলতে গেল, কিন্তু আমি মাকে চুপ করতে বললাম। আমি বললাম বৌদি নিজের আসল রূপটা দেখাচ্ছে। এইসব করে বাড়ির পরিবেশ নষ্ট হবে আর মায়েরও প্রেসার বাড়বে। মা নিজের ঘরে চলে গেল। আমি খুশি হলাম যে মা আমার কথা শুনে চুপ হয়ে গেল। আমি চাই না বাড়িতে কোনো অশান্তি হোক। বৌদি ছোট ছোট ব্যাপার নিয়ে সমস্যার সৃষ্টি করত। মনে হয় ওর ভালো মানুষের মুখোশটা এইবার খুলে যাচ্ছে, আর ও আমাদের দেখাচ্ছে যে ও কিরকম মহিলা। আমি বৌদির সাথে বেশি কথা বলতাম না। নিজের কাজে ব্যস্ত থাকতাম। ও যখন আমাকে কিছু আনতে বলতো আমি এনে দিতাম। একদিন আমি ফোন দেখতে দেখতে ওর ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। যখন বৌদি আমাকে ইশারা করে আমি ঘরের ভিতরে চলে যাই। আমি ভেবেছিলাম ও আমার সাথে মজা করছে। আমি ফেরত যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমি থমকে দাঁড়ালাম। বৌদি ঘরের জানালা খুলে দিয়েছিল। তার মানে ও আজ মজা করছিল না। জানালা খোলা আছে আর আমি ভিতরে উকি দিয়ে দেখতে পারি। আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। বৌদির দুর্বলতা যদি আমি জানতে পারি তাহলে আমি মাকে বলে দেব আর দাদাকেও।
বৌদি নিজেও জানি না ও আজ কত বড় ভুল করে ফেলেছে। আজকাল আর আমি বৌদিকে সম্মান করতে পারি না। ও আমার মায়ের সাথে ঝগড়া করত আর আমার সেটা ভালো মনে হতো না। আমি জানলার দিকে এগোতে থাকলাম। আমার ভয়ও পাচ্ছিল এই ভেবে যে ভিতরে কি দেখব। জানালা খোলা ছিল আর ঘরের ভিতরে আলো আলো ছিল। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর দেখার জন্য আমি জানালার ভিতরে উকি দিলাম। প্রথমে ভিতরের দৃশ্যটা আমি ঠিক করে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু যখন দেখতে পেলাম তখন আমার চোখ বড় হয়ে গেল। এখন আমি বুঝতে পারলাম বৌদির যন্ত্রণা কেন হতো। কারণ বৌদি মোমবাতিটাকে গলিয়ে নিজের মুখে আর হাতে দিচ্ছিল। গরম গরম মোমবাতি দিয়ে যখন সামনে বসেছিল তখন বৌদিকে অনেক ভয়ঙ্কর মনে হচ্ছে। বৌদিও আমাকে দেখে ফেলে যে আমি জানালা দিয়ে উকি দিচ্ছি। ও অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি ভয় পেয়ে ওখান থেকে চলে গেলাম। সকালে বৌদিকে জিজ্ঞেস করলাম যে সে এমনটা কেন করছিল। ও বলল, তোমার কি মনে হয় আমি এত সুন্দর দেখতে কেন? আমি রোজ রাতে নিজের মুখে আর হাতে মোমবাতি দিই, কাল আমি সেটাই করছিলাম। মোমবাতি দিয়ে আমার শরীর থেকে সব ময়লা উঠে যায় আর তার জন্যই আমি এত সুন্দর। আমার মনে হলো বৌদির মাথা খারাপ আছে, তাই আমি আর কথা বাড়ালাম না। সুন্দর দেখতে হওয়ার জন্য নিজেকে এত কষ্ট দেয় কেউ? যেই মানুষ নিজেকে ভালোবাসে না সে কাউকে ভালোবাসতে পারে না। যখন ও নিজের উপর এত অত্যাচার করতে পারে তখন ভবিষ্যতে ও যে কারোর উপর এটা করতে পারে। আমি এই কথাটা কাউকে জানালাম না। দাদা 3 মাসের জন্য বাড়ি ফিরে এলো। দাদা বৌদির রোজ ঝগড়া হতো, বৌদি অনেক রাগী ছিল আর দাদা ওর কোনো পুরনো ভালোবাসার ব্যাপারে জানতে পেরে গিয়েছিল। আজকাল বৌদি অনেক ঝগড়া করত। আগে তো আমরা শুধু আওয়াজ শুনতাম, কিন্তু এখন ওদের ঝগড়া ঘরের বাইরে বেরিয়ে এলো। দাদা বলতে থাকলো যে আমি আর এই মেয়ের সাথে থাকতে পারবো না। এই মহিলা পাগল আছে, ওর মাথা খারাপ আছে। ব্যাপারটা ছাড়াছাড়ি অবধি চলে গেল। আমরা অনেক চেষ্টা করলাম যাতে দাদার সংসারটা না ভাঙ্গে। আমরা দাদাকে অনেক বোঝাই আর বাবাও অনেক বোঝায়, কিন্তু বৌদি হঠাৎ করে তার বাবার বাড়ি চলে যায় আর ফেরত আসতে চায় না। কিছুদিন পর ওর তরফ থেকে কোর্টের অর্ডার চলে আসে। ও আমার দাদার থেকে ছাড়াছাড়ি চায়। দাদাও রেগে বলে, আমি তো আগে থেকেই ওকে রাখতে চাইনি, তোমাদের জন্যই ওকে সহ্য করেছিলাম। আমি জানি না বৌদি এরকম কেন ছিল। ও কি চাইতো? ও নিজের উপর অনেক অহংকারী ছিল। আমার মাও অনেক রেগে গেছিল, কারণ ব্যাপারটা কোর্ট অবধি চলে গেছিল। দাদা আমার মাকে বলে, মা তুমি ওর শুধু রূপ দেখেছ, ওর চরিত্র আর গুণ দেখোনি। শুধু ওর রূপ দেখে ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।